বন্ধনা নিয়ে যেবার ফিক্স ইনহেলার आज 2025 সালের 6ই জুলাই এই 6ই জুলাই আমাদের পশ্চিমবাংলার তথা ভারতবাসীর কাছেও এক উল্লেখযোগ্য দিন, যে দিনটিতে পশ্চিমবাংলার রক্ষাকর্তা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্মদিবস। এই 124তম জন্মদিবসে গোটা পশ্চিমবাংলা ব্যাপী রাজ্য, জেলা, মণ্ডল ও বুথ স্তর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাবৃন্দ আজকে এই দিনটিকে
যথাযথ মর্যাদায় আমরা পালন করে থাকি। সেইরূপ আমি পূর্ব বর্ধমান জেলার অধীনে পূর্বস্থলী 1 নম্বর বিধানসভার অন্তর্গত 1 নম্বর মণ্ডলে আমার গ্রাম পুটসুরি গ্রাম এবং 144 নম্বর বুথে আমার নিজের বাড়িতে বাংলার নয়নের মণি, ভারতবাসীর স্বাভিমান, অহংকার, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য সন্তান ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে 124তম জন্মদিন দিবস উপলক্ষে একটি ক্ষুদ্র অনুষ্ঠান আয়োজন করেছি। এই ক্ষুদ্র অনুষ্ঠানে প্রথমেই আমাদের যে প্রতিকৃতি রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমার স্ত্রী বন্দনা চৌধুরী। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম। লহ প্রণাম, লহ প্রণাম, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম। লহ প্রণাম, লহ প্রণাম, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম। লহ প্রণাম, লহ প্রণাম, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় লহ প্রণাম। লহ প্রণাম, লহ প্রণাম, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় লহ প্রণাম। লহ প্রণাম, লহ প্রণাম, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় লহ প্রণাম। লহ প্রণাম, লহ প্রণাম। ভারত মাতা কি, জয়, ভারত মাতা কি, জয়, ভারত মাতা কি, জয়, ভারত মাতা কি। জয়। পুষ্পার্ঘ্য নিবেদন করলাম আমাদের শ্রদ্ধেয় প্রয়াত নেতৃবৃন্দকে। এখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে আমি একটি সঙ্গীত লিখেছি। সেই সঙ্গীত আমি নিজেই একটু পরিবেশন করার চেষ্টা করছি। মৃত্যুঞ্জয়ী মৃত্যুঞ্জয়ী শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে এই সঙ্গীত। জুলাইয়ের 6 তারিখ আসে বারবার, স্মরণীয় দিনে যে ভারত মাতার। জুলাইয়ের 6 তারিখ আসে বারবার, স্মরণীয় দিনে যে ভারত মাতার। পূর্ণ এ তিথি গো আনে সেই স্মৃতি গো, পূর্ণ এ তিথি গো আনে সেই স্মৃতি গো। জাতি পেল চেতনা জন্মে যাহার, জাতি পেল চেতনা জন্মে যাহার। বিস্ময় আনিল যে
রত্ন যে মার, বিস্ময় হানিল যে রত্ন যে মার। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জুলাইয়ের 6 তারিখ আসে বারবার, স্মরণীয় দিনে যে ভারত মাতা। পূর্ণ এ তিথি গো, আনে সেই স্মৃতি গো। পূর্ণ এ তিথি গো, আনে সেই স্মৃতি গো। জাতি পেল চেতনা জন্মে যার, জাতি পেল চেতনা জন্মে যার। বিস্ময় হানিল যে রত্ন যে মার। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। 1901 সালে 6 জুলাই, 1901 সালে 6 জুলাই জন্ম নিল যে এই বাংলায়। 1901 সালে 6 জুলাই জন্ম নিল যে এই বাংলায়। জীবনে তিনি করেনি কো ভয়, জীবনে তিনি করেনি কো ভয়। পেয়েছিল জননী আশিস ভয়। জীবনে তিনি করেনি কো ভয়। পেয়েছিল জননী আশিস ভয়। মনে নয় বিঘ্ন স্বাধীনতা স্বপ্ন, মনে নয় বিঘ্ন স্বাধীনতা স্বপ্ন। বলিদান হলো তার রহস্যময়, বলিদান হলো তার রহস্যময়। 1901 সালে 6 জুলাই জন্ম নিল যে এই বাংলায়। জীবনে তিনি করেনি কো ভয়। পেয়েছিল জননী আশিস ভয়। মনে নয় বিঘ্ন স্বাধীনতা স্বপ্ন, মনে নয় বিঘ্ন স্বাধীনতা স্বপ্ন। বলিদান হলো তার রহস্যময়, বলিদান হলো তার রহস্যময়। 23 জুন সকাল 3:40 1953 সালে মৃত্যু হয় আমাদের পরম পূজনীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মহোদয়ের। 23 জুন তার মৃত্যু দিবস। গত কয়েকদিন আগেই গেছে। তার মৃত্যু দিবস পালনও যথাযথভাবে আমি করেছি। তাই পশ্চিমবঙ্গের জন্মদাতা, নয়নের মণি,
ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মহোদয়ের বলিদান দিবসেও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা জানি এমন মহামানবের আবির্ভাব হয়তো আর হবে না। বিন্দুতে সিন্ধু দর্শন ও দূরদর্শিতা কর্মযোগী সেই অকুত ভয় মানুষ হিসেবে আর আসিবে না ফিরে। লহ প্রণাম হে বীর ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করি। বন্দে মাতরম, वन्दे मातरम, বন্দে মাতরম। वन्दे मातरम। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম। लह प्रणाम, लह प्रणाम, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম। लह प्रणाम, लह प्रणाम, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় লহ প্রণাম। लह प्रणाम, लह प्रणाम, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় লহ প্রণাম। लह प्रणाम, लह प्रणाम, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় লহ প্রণাম। लह प्रणाम, लह प्रणाम। ভারত মাতা কি जय, ভারত মাতা কি जय, ভারত মাতা কি। जय। এই মহান মানবের জন্য আমি আরেকটি সঙ্গীত রচনা করেছি। সেই সঙ্গীতটিও আমি পরিবেশন করার চেষ্টা করছি। ত্রুটি মার্জনা করবেন, কারণ আমরা শিল্পী তো নই। তাই নিজের মনের ইচ্ছা, মনের মননে এই সঙ্গীত আমি রচনা করেছি। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে আমার এই লেখা আমি ইতিমধ্যেই গত এক সপ্তাহ ধরে আমি সোশ্যাল মিডিয়ায় আমি এই সঙ্গীতটা দিয়েছি, যাতে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকের এই শুভ দিনে কোরাস করে এই সঙ্গীতটা পরিবেশন করতে পারে। তার জন্যে আমি এই প্রয়াসটা নিয়েছি। যাই হোক, একটি সঙ্গীত আমি পরিবেশন করলাম, আর একটি সঙ্গীত আমি পরিবেশন করছি। শুভ দিন আজি এসেছে ফিরিয়া, ফুটেছে পদ্মরাজি, কোথা তুমি গো মৃত্যুঞ্জয়ী শ্যামাপ্রসাদ মুখার্জি। শুভ দিন আজি এসেছে ফিরিয়া, ফুটেছে পদ্মরাজি, কোথা তুমি গো মৃত্যুঞ্জয়ী শ্যামাপ্রসাদ মুখার্জি। যোগ মায়া দেবীর বেদনায় অশ্রু, যোগ মায়া দেবীর বেদনায় অশ্রু, দেখেছিলে তুমি বীর। যোগ মায়া দেবীর বেদনায় অশ্রু, দেখেছিলে তুমি বীর। ঘুচাতে মায়ের বেদনায় অশ্রু, ত্যাজিলে সুখের নীড়। যোগ মায়া দেবীর বেদনায় অশ্রু, দেখেছিলে তুমি বীর। ঘুচাতে মায়ের বেদনায় অশ্রু, ত্যাজিলে সুখের নীড়। শুভ দিন আজি এসেছে ফিরিয়া, ফুটেছে পদ্মরাজি, কোথা তুমি গো মৃত্যুঞ্জয়ী
শ্যামাপ্রসাদ মুখার্জি আশুতোষে যোগ্য তুমি শ্যামাময়ের আশিস বহ আশুতোষে যোগ্য তুমি শ্যামাময়ের আশিস বহ প্রসাদ লোভিছ ভারত মায়ের লহ হে বীর প্রণাম লহ আশুতোষের যোগ্য তুমি শ্যামাময়ের আশিস বহ প্রসাদ লোভিছ ভারত মায়ের লহ হে বীর প্রণাম লহ বাংলার জনক ভুলিনি তোমারে বাংলার জনক ভুলেনি তোমারে ভুলিব না কোনদিন বাংলার জনক ভুলেনি তোমারে ভুলিবে না কোনদিন শপথ নিলাম তোমার মন্ত্রে শপথ নিলাম তোমার মন্ত্রে হবে না দেশ আর পরাধীন তোমার মন্ত্রে শপথ নিলাম হবে না যে দেশ আর পরাধীন শুভ দিন আজি এসেছে ফিরিয়া ফুটেছে পদ্মরাজি কোথা তুমি গো বীর কোথা তুমি গো মৃত্যুঞ্জয়ী শ্যামাপ্রসাদ মুখার্জি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। মাতরম। এখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে আজকের এই যে ক্ষুদ্র অনুষ্ঠান হচ্ছে, এই ক্ষুদ্র অনুষ্ঠানে ওনার জন্মকাল থেকে ওনার পিতা অর্থাৎ বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য সন্তান ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যোগমায়া দেবী হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মা। তাই ওনার শৈশব, কৈশোর, যৌবনের বিভিন্ন অধ্যায়ে ওনার যে গুণকীর্তি তা ইতিহাসে লিপিবদ্ধ আছে, কিন্তু আমাদের ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কালে গোটা ভারতবর্ষ ব্যাপী দেশকে স্বাধীন করবার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসের অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। আমার এই মঞ্চেই রয়েছে বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বোস। উনিশশো 1943 সালের 30শে ডিসেম্বর আন্দামানে স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আমাদের আর এক নয়নের মণি নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোসের
জীবনী 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবসও সারা বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পালন হয়েছে। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রসঙ্গে দু চার কথা বলতে এসে ওনার নামটা স্বাভাবিকভাবেই চলে আসে, কারণ ওনারা হচ্ছেন ভারতের সুসন্তান, এই বাংলার সুসন্তান। তাই ওনাদের নাম না নিয়ে বক্তব্যের সঠিক মূল্যায়ন হয় না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এমন এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন, শিক্ষাগত যোগ্যতায় ওনার তুলনা তৎকালীন সময়ে সেরকম মেধা এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত ওনার বাবার সান্নিধ্যে উনি বড় হয়েছেন। ওনার বাবা যেমন বাংলার বাঘ উপাধি পেয়েছেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তার অমর কীর্তি গোটা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ জানেন। ওনার সুযোগ্য সন্তান ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ওনারও অবদান কল্পনা করতে পারবেন না। আমাদের পশ্চিমবাংলায় বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হয়েছিলেন মাত্র 23 বছর বয়সে। ভাবতে পারেন কতটা মেধা এবং শিক্ষাগত যোগ্যতায় তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ওনার শিক্ষা দীক্ষা, একজন আইনজ্ঞ, একজন শিক্ষাবিদ, পরবর্তীকালে হিন্দু মহাসভা, তার পরবর্তীকালে জনসংঘের তত্ত্বাবধানে ওনার হাত ধরেই আমাদের আর এক ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এনাদের সংস্পর্শে এসে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্পর্শে এসে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান রেখেছেন, সেই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। যুগ যুগ ধরে ওনার সেই অবদানকে মান্যতা দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করে আসছি। আগামী দিনেও আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাব। উনিশশো সালের মাত্র 33 বৎসর বয়সে 1934 সালের মাত্র 33 বৎসর বয়সে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, পৃথিবীর শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়ে সর্বকনিষ্ঠ উপাচার্য হয়েছিলেন। আমি একটু ভুল বলে ফেলেছি, সেটা সংশোধন করে নিচ্ছি। আমি 23 বছর বলেছিলাম, মাফ করবেন। ওটা 33 বৎসর বয়সে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে সর্বকনিষ্ঠ উপাচার্য হয়েছিলেন শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ মুখার্জি। শিক্ষাবিদ শ্যামাপ্রসাদের জীবনের কিছু আলোক রশ্মি প্রস্ফুটিত হয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, কবি জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলামের লেখনীর মধ্য দিয়ে। 1934-এ উপাচার্য হওয়ার পূর্বেই তিনি রাজনীতির সংস্পর্শে আসেন। যদিও প্রত্যক্ষভাবে রাজনীতিতে যোগদান করেননি, 1929 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে
বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের প্রতিনিধি নির্বাচিত হন কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী রূপে, কিন্তু কংগ্রেস লেজিসলেটিভ কাউন্সিল বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেন। শ্যামাপ্রসাদ সহমত পোষণ করতে পারেননি। যেহেতু নির্বাচনে তিনি কংগ্রেসের সমর্থন নিয়েছিলেন, তাই নৈতিক কারণেই তিনি কাউন্সিল থেকে পদত্যাগ করেন। 1930 সালে পুনরায় ওই একই কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কংগ্রেস এবং অন্যান্য প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন। 1937-এ নবগঠিত বঙ্গীয় বিধানসভা কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে নির্বাচিত হন। 1939 সালে হিন্দু মহাসভার বাংলা প্রদেশের সভাপতি এবং অখিল ভারতীয় হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি নির্বাচিত হন। দেশপ্রেমিক শ্যামাপ্রসাদের হিন্দু মহাসভায় যোগদান এক নাটকীয় ঘটনার মধ্যে দিয়েই হয়েছিল। মূলত বীর সাভারকরের ব্যক্তিত্বই তাকে প্রভাবিত করেছিল আর অনুপ্রাণিত করেছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা তৎকালীন সময়ে স্বামী প্রণবানন্দজি। স্বামী প্রণবানন্দজির সঙ্গে শ্যামাপ্রসাদের একান্ত সাক্ষাৎকার সুন্দরভাবে বর্ণনা করেছেন স্বামী অদ্বৈতানন্দজি। স্বামীজি শ্যামাপ্রসাদকে বলেছেন, রাজনীতিতে তোমার যোগ দেওয়া, বিশেষ করে হিন্দু মহাসভায় যোগ দেওয়া একান্ত প্রয়োজন। সারা ভারতবর্ষের দূরদৃষ্টি কত তীক্ষ্ণ, সারা ভারতের হিন্দুদের রক্ষা করার জন্য বিশেষ করে বাংলা এবং বাঙালিকে রক্ষা করার জন্যই রাজনীতিতে আসতে হবে। রাজনীতিতে সাফল্য লাভ করতে গেলে দুটি গুণ থাকা প্রয়োজন, আর দুটি তোমার মধ্যে বিদ্যমান। এক বাগ্মিতা, দুই লেখনী। বক্তৃতায় বাতাবরণ তৈরি হয় আর লেখনীর মধ্যে দিয়ে ধরে রাখতে হয়। স্বামীজির কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক জীবনে শ্যামাপ্রসাদ আঘাত কম পাননি। নির্বাচনে হিন্দু মহাসভার সারা ভারতে প্রার্থী ঠিক করেছেন। আঘাত আসলো পাঞ্জাবের গোকুলচন্দ্র নারাঙের কাছ থেকে। নির্বাচনের মুখেই তিনি এক বিবৃতি প্রকাশ করলেন যে পাকিস্তানের বিরোধিতা কংগ্রেস করবে বলেছে, সুতরাং আর নির্বাচনের কি প্রয়োজন। নির্বাচন থেকে তিনি নিজেকে সরিয়ে নিলেন। অথচ তিনি চিন্তা করলেন না যে সেলফ ডিটারমিনেশনের আর কি ভয়াবহ পরিণতি। হিন্দু মহাসভার প্রাদেশিক সভাপতি হয়েও ফ্রন্টিয়ার প্রভিন্স এর স্নেহের চাঁদ খান্না কংগ্রেসে যোগ দিলেন। এমনকি কংগ্রেসি
প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্রেটারি হলেন। এই বাংলাতেও হিন্দু মহাসভার উপর আঘাত এনে কংগ্রেসকে শক্তিশালী করে পাকিস্তান সৃষ্টির সহায়তা করেন ক্ষিতীশ নিয়োগী, আনন্দমোহন পোদ্দার প্রভৃতি। এখন যখন আনন্দবাজার পত্রিকা হিন্দু বিরোধিতা ও মৌলবাদী মুসলিম তোষণের মুখর হয়ে, তখন অনেক জাতীয়তাবাদী মানুষ ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু তারা যদি অতীত দিনের এই পত্রিকার প্রতি দৃষ্টি দিতেন, তাহলেই দেখতে পেতেন যে যখন থেকে মৌলবাদী মুসলমানরা সংগঠিত হয়ে পাকিস্তান দাবি করতে আরম্ভ করেছে এবং কংগ্রেস ও চাতুরীর সঙ্গে এই দাবিকে পরোক্ষে সমর্থন জানিয়ে ভারত ভাগ অবশ্যম্ভাবী করে তুলেছে, ঠিক তখন থেকেই এই পত্রিকাটি হিন্দু বিরোধিতা এবং মৌলবাদী মুসলিম তোষণ শুরু করেছে এবং সেই ধারা আজও অব্যাহত আছে। ভারতের রাজনীতিতে পণ্ডিত জওহরলাল নেহেরু এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দুই মেরুতে অবস্থান করতেন। দুজনের অভিপ্রায় ছিল বিপরীত। একজন চাইতেন কেমনভাবে নিজের কর্তৃত্ব ও ক্ষমতা সর্বোচ্চ করা যায়, তাতে জাতি বা দেশের যা হয় হোক। অপরদিকে আর একজনের একাগ্র ধ্যান, ব্যক্তিগত ক্ষমতা লাভ নয়, ভারতের লাভ হোক। একজনের চিন্তা শাসন ক্ষমতার শীর্ষে উঠে পাশ্চাত্যের অনুকরণ করে জাতিকে ইউরোপীয় ভাবধারায় পরিচালনা করা, আর একজন চাইতেন দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে জাতি পশ্চিম অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশকে স্বাধীনভাবে বৈভবশালী করে তুলতে। 1947 সালে দেশ বিভাগের পর শ্যামাপ্রসাদের মধ্যে সৃষ্টি হয়েছে বিস্তর ফারাক। 1947 সালে দেশ বিভাগের পর স্বাধীন ভারতে যে সরকার গঠিত হয়, তাতে কেবলমাত্র কংগ্রেস নয়, কংগ্রেস বিরোধী এবং অরাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছিলেন। 1947 সালে স্বাধীন ভারতে প্রথম জাতীয় সরকারে এই জন্যই যোগ দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, বাবা সাহেব আম্বেদকর, জনমাথাই ষণ্মুগম চেষ্টি প্রভৃতি। এই মন্ত্রিসভার প্রধান ছিলেন পণ্ডিত নেহেরু। তার চেষ্টা ছিল কিভাবে এই সরকারকে কংগ্রেস সরকারে পরিণত করা, কিভাবে দেশের মানুষকে তাবেদার বানিয়ে সারা জীবন সরকারের থেকে শাসন এবং শোষণ কায়েম করা যায়। শ্যামাপ্রসাদ শিক্ষা দপ্তরের দায়িত্ব নেন। শ্যামাপ্রসাদ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হন। সমবায়ের মধ্য দিয়ে যে শিল্প পরিচালনা সম্ভব, তিনি সেটা দেখিয়ে দিয়েছিলেন। 1948 সালে দক্ষিণ ভারতে সল্ট পাস এর কর্মীরা লবণ তৈরি করার জন্য একটি সমবায় গঠন করে কেন্দ্রীয় সরকারের কাছে জমির জন্য আবেদন জানায়। কিন্তু এই অভিনব পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে এমন চিন্তা নেহেরু করতে পারেন না। স্বাভাবিকভাবেই তাদের আবেদন দিনের পর দিন ফাইলবন্দি হয়ে থাকলো। তখন আর বেঙ্কটরমন পরামর্শে ওই কর্মীরা শ্যামাপ্রসাদের দ্বারস্থ হলেন। শ্যামাপ্রসাদ সব শুনে সরকারের আপত্তি অগ্রাহ্য করে তাদের জমির ব্যবস্থা করে দিয়েছিলেন। প্রমাণ হয়েছে শ্যামাপ্রসাদের দূরদৃষ্টি কত তীক্ষ্ণ
আজ শ্রমিকদের পরিচালিত যে কটি সমবায় আছে তার মধ্যে অন্যতম সেরা দক্ষিণ ভারতের তিরুনেলভেলির সমবায়টি। মন্ত্রী শ্যামাপ্রসাদের অবদান হিন্দুস্তান অ্যারোনটিক্স, সিন্দ্রি ফার্টিলাইজার্স, চিত্তরঞ্জন লোকোমোটিভ। শ্যামাপ্রসাদের এই সফলতা কংগ্রেস প্রধানমন্ত্রী সুনজরে দেখতেন না। একদিন পণ্ডিত নেহরু ব্যঙ্গ করে শ্যামাপ্রসাদকে বললেন, কি ব্যাপার মুখার্জি, আপনি তো শিল্প দপ্তরটাকে একেবারে পশ্চিমবঙ্গ বানিয়ে ফেলেছেন। শ্যামাপ্রসাদও চট জলদি জবাব দিয়েছিলেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। এ বিষয়ে আমি রাজাজিকে অর্থাৎ রাজা গোপালাচারী অনুসরণ করাই শ্রেয় মনে করি। শ্যামাপ্রসাদের চট জলদি অপ্রিয় জবাবে নেহরু আর কথা খুঁজে পেলেন না। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়। এ ঘটনার উল্লেখ করে এজন্যই যে কেন নির্বাচিত না হয়ে কংগ্রেস হাতে ক্ষমতা হস্তান্তরিত হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে ব্রিটেনের লেবার পার্টির ক্লিমেন্ট এটলির কাছে নির্বাচনে পরাজিত হলেন। এটলি ক্ষমতায় এসেই ভারতে সাধারণ নির্বাচন ঘোষণা করলেন। জিতল মুসলিম লীগ। লীগের মুসলিম সুরাবদ্দির সমর্থনে 1946 আগস্ট থেকে কলকাতা সহ সারা বাংলায় যে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছিল সে এক কিংবদন্তি ইতিহাস। তখন বাংলার গভর্নর মিস্টার বারোজ কংগ্রেস মিস্টার বারোজের পদাঙ্ক অনুসরণ করলেন। দাঙ্গা প্রতিরোধের কোনো প্রচেষ্টাই করলেন না। শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভার পক্ষ থেকে দাঙ্গা প্রতিরোধের জন্য গঠন করলেন শান্তি বাহিনী। দিকে দিকে শান্তি বাহিনীর প্রচেষ্টায় দাঙ্গা প্রতিরোধ সম্ভব হলেও লীগ সরকারের নির্দেশ পুলিশ দাঙ্গাকারীদের গ্রেপ্তার না করে শান্তি বাহিনীর লোকেদের গ্রেপ্তার করতে শুরু করলো। বাংলায় যেভাবে হিন্দু নিধন ও হিন্দু নারীরা যেভাবে পৈশাচিক লাঞ্ছনার শিকার হয়েছিলেন তার কিছু উল্লেখ আনন্দবাজারের কর্ণধার প্রফুল্ল সরকারের ক্ষয়িষ্ণু বইতে পাওয়া যায়। এই হিন্দু নারী নির্যাতন হিন্দু নিধন যজ্ঞ যিনি হোতা সেই সুরাবর্দী এবং মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে একটি বাক্য নেহরুর উচ্চারণ করলেন না। দাঙ্গা থেমে যাওয়ার পর গান্ধীজি ও নোয়াখালী সহ দাঙ্গা বিধ্বস্ত এলাকা পরিভ্রমণ করলেন। দাঙ্গা পীড়িত অঞ্চল দর্শন করে গান্ধীজি দাঙ্গাকারীদের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করলেন না। শুধু যে সমস্ত হিন্দু নারী পাশবিকতার শিকার হয়েছিলেন তাদের কেবল সান্ত্বনা দিলেন। কংগ্রেস এবং কমিউনিস্টরা ষড়যন্ত্র করেছিল কিভাবে মোহাম্মদ আলী জিন্নার হাত শক্ত করে পাকিস্তান সৃষ্টি করা যায়। শ্যামাপ্রসাদ রুখে দাঁড়ালেন। সমস্ত বাংলায় পাকিস্তান হয়ে যেত। অদৃষ্টের কি পরিণাম! যারা সেদিন সমগ্র বাংলাকে পাকিস্তান করতে সচেষ্ট হয়েছিল আজ তাদের কেউ বা পশ্চিমবঙ্গের রূপকার, কেউ বা রেকর্ড সৃষ্টিকারী বঙ্গেশ্বর। ভারত ভাগ যখন কিছুতেই রোধ করতে পারলেন না তখন শ্যামাপ্রসাদ পাকিস্তান ভাগ করে পশ্চিমবঙ্গের জন্ম দিলেন।
এই প্রসঙ্গে তিনি বললেন, জিন্না ডিভাইডেড ইন্ডিয়া, জওহরলাল নেহরু ডিভাইডেড ইন্ডিয়া, বাট আই ডিভাইডেড পাকিস্তান। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অমোঘ বাণী আজ স্মরণ করে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। বাংলা এবং পাঞ্জাবের সীমানা নির্ধারণের জন্য দুটি কমিশন গঠন করা হয়েছিল, বেঙ্গল বাউন্ডারি কমিশন এবং পাঞ্জাব বাউন্ডারি কমিশন। যদিও কথা ছিল 3 সদস্যর কমিশন গঠন করা হবে, কিন্তু সময়কালে সিঙ্গেল রিডক্লিফকে চেয়ারম্যান করে 1 সদস্যের কমিশন গঠন করা হয়। জিন্না এই কমিশনকে সমর্থন করলেন, কারণ লন্ডনে জিন্না যখন আইন ব্যবসা করতেন তখন এই র্যাডক্লিফ তার সহকারী ছিলেন। নেহরু এমন একজন অখ্যাত আইনজীবীকে চেয়ারম্যান করে কমিশন গঠনের বিরোধিতা করলেন না। কমিশনে 2 জন হিন্দু ও 2 জন মুসলমান আইনজীবী পরামর্শদাতা হিসেবে থাকবেন ঠিক হলো। হিন্দু আইনজীবী ছিলেন NC মহাজন এবং তেজ সিং, কিন্তু এই 2 জন বড় পদ প্রাপ্তিতে এতই আত্মহারা ছিলেন যে কোন দিকে তাদের খেয়াল ছিল না। তার ফলে 75% হিন্দু থাকা সত্ত্বেও লাহোর পাকিস্তানের ভাগে দিয়ে দিলেন র্যাডক্লিফ। 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ যখন জাতীয় সরকারের মন্ত্রী, তখন তিনি প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর পাকিস্তান থেকে আগত অসহায় হিন্দু উদ্বাস্তুদের উদ্দেশ্যে একটি বিবৃতি দিতে বাধ্য হলেন। সেই বিবৃতিতে প্রধানমন্ত্রী স্বীকার করেন যে নির্যাতিত হয়ে হিন্দু উদ্বাস্তুরা ভারতে এসে নাগরিকত্ব প্রার্থনা করলে ভারত সরকার তাদের নাগরিকত্ব দেবে। কিন্তু শ্যামাপ্রসাদ মন্ত্রিত্ব গ্রহণ করার 2 বছরের মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যু হয়। আর সর্দার প্যাটেলের মৃত্যুর পরই নেহরুর হিন্দু বিরোধিতা আরও প্রকট হয়ে পড়ে। কুখ্যাত নেহরু লিয়াকত চুক্তির প্রতি ছত্রে হিন্দু স্বার্থ নির্মূল করা হয়েছে। 1950 সালে পাকিস্তানে যে ভয়াবহ দাঙ্গা এবং হিন্দু নিধন হয়, তাও প্রতিরোধ কিংবা প্রতিহত করা সম্ভব হয়নি কেবলমাত্র জওহরলাল নেহরুর ঔদাসীন্যে। এছাড়া পণ্ডিত নেহরু তার ঘনিষ্ঠ বন্ধু শেখ আবদুল্লাহকে খুশি করতে কাশ্মীরে প্রায় আলাদা রাষ্ট্রের মর্যাদা দিয়ে ফেললেন। আলাদা প্রধানমন্ত্রী, জাতীয় পতাকা, এমনকি কাশ্মীরে প্রবেশ করতে গেলে পারমিট প্রথা প্রবর্তন করে দিলেন। শ্যামাপ্রসাদ গর্জন করে উঠলেন, এ কখনোই হতে পারে না। কাশ্মীর ভারতের অঙ্গরাজ্য, সুতরাং এ অবস্থা চলতে পারে না। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছিলেন, সারা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জন্য এক নিশান, এক বিধান, এক প্রধান, ঋণ মুক্ত কৃষাণ, কর মুক্ত বাসস্থান, শোষণহীন হিন্দুস্থান। তার সঙ্গে সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তার রাজনৈতিক স্তরে প্রধান যে বাণী, অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিরোধ করো, প্রয়োজন হলে প্রতিশোধ নাও, এই অমোঘ বাণীকে
পাথেয় করে তৎকালীন সময়ে জনসংঘের বিভিন্ন নেতৃত্বের দ্বারা সংগঠিত যে আন্দোলন আছড়ে পড়েছিল এই পাসপোর্ট প্রথাকে বাতিল করবার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে সশরীরে কাশ্মীর